নমস্কার, উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আছি আজকের শেয়ার বাজারের হালচাল নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলতে। নমস্কার। আজ 28শে আগস্ট 2025 আর বাজার আজ বেশ বড় সড়ো একটা পতনের সাক্ষী থাকলো। হ্যাঁ, বাজার কিন্তু সত্যি বেশ চাপের মধ্যে ছিল আজ। মানে দেখুন, সেন্সেক্স প্রায় 706 পয়েন্ট, মানে ধরুন 0.87% কমে 80,080.57-এ বন্ধ হয়েছে। আর নিফটি 50ও প্রায় 211 পয়েন্ট পড়েছে, মানে 0.85% নেমে 24,500.90-তে এসে থেমেছে। আর চিন্তার বিষয় হলো, আপনি যেমনটা বলছিলেন হয়তো অফেয়ার, যে দুটো সূচকই দিনের প্রায় সর্বনিম্ন স্তরের কাছাকাছি বন্ধ হয়েছে, তাই না? একদম, সেটাই বেশি ভাবনার। দিনের শেষে যে রিকভারিটা আশা করা যায় সেটা আজ একদমই দেখা যায়নি। এটা তো শুধু আজকের ঘটনা নয়, মানে এই নিয়ে তো পরপর দুদিন হলো বাজার পড়লো। হ্যাঁ, দ্বিতীয় দিন। গতকালের পতনটা যদি ধরি তাহলে তো সেন্সেক্স প্রায় 1500 পয়েন্ট হারিয়ে ফেলল। এই যে এত বড় পতন, এর পেছনে মূল কারণটা কি বলে আপনার মনে হচ্ছে? মানে হঠাৎ করে এত? তা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর নতুন করে চাপানো অতিরিক্ত 25% শুল্ক। ও আচ্ছা, যেটা নিয়ে কথা চলছিল। হ্যাঁ, এটা কিন্তু আগের যে 25% ছিল তার উপরে যোগ হয়ে মোট 50% হয়েছে। আর এই বর্ধিত হারটা গতকাল মানে 27শে আগস্ট থেকেই চালু হয়ে গেছে। তার মানে এটা জল্পনা রইল না, বাস্তব হয়ে গেল। ঠিক, এতদিন ধরে এই নিয়ে একটা আশঙ্কা, একটা জল্পনা চলছিল, কিন্তু সেটা এখন বাস্তবে পরিণত হওয়ায় বাজারের সেন্টিমেন্টে একটা বেশ বড় ধাক্কা লেগেছে বলা যায়। তার মানে যে ভয়টা করা হচ্ছিল সেটাই সত্যি হলো। উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই পুরো বিষয়টার একটু গভীরে যেতে, তথ্যগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে বাজারের এই পরিস্থিতিতে একজন লগ্নিকারীর ঠিক কি শেখার আছে, বা মানে কি বোঝা দরকার। ঠিক তাই, আমাদের লক্ষ্য থাকবে মূল ঘটনাগুলোকে সহজ করে তুলে ধরা আর সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করা, বিশেষ করে একজন সাধারণ লগ্নিকারীর দৃষ্টিকোণ থেকে। কারণ দিনের শেষে এই ধরনের বাজারের ওঠানামা তো আমাদের সবার বিনিয়োগের সিদ্ধান্তকেই প্রভাবিত করে, তাই না? অবশ্যই। তাহলে শুরু করা যাক আজকের বাজারের সামগ্রিক চিত্রটা দিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যেমনটা বললেন, সেন্সেক্স আর নিফটি দুটোই পড়েছে, কিন্তু ব্রডার মার্কেটের কি অবস্থা ছিল, মানে মিড ক্যাপ আর স্মল ক্যাপ স্টকগুলো? সেখানে পতনটা কিন্তু আরও জোরালো ছিল। নিফটি মিড ক্যাপ 100 সূচক পড়েছে 1.27%, আর নিফটি স্মল ক্যাপ 100 পড়েছে 1.45%। ও বাবা, তার মানে প্রায় 1.5%। হ্যাঁ, এটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দেয় যে বাজারে একটা ব্যাপক রিস্ক অফ পরিবেশ তৈরি হয়েছে। মানে সোজা কথায় যদি বলি, লগ্নিকারীরা এই মুহূর্তে ঝুঁকি নিতে খুব একটা সাহস পাচ্ছেন না। বিশেষ করে ছোট এবং মাঝারি মাপের কোম্পানিগুলো থেকে তারা যেন একটু সরে আসছেন। এই রিস্ক অফ ব্যাপারটা তো বাজারে সার্বিক স্বাস্থ্যের একটা বেশ গুরুত্বপূর্ণ সূচক। আচ্ছা, মার্কেট ব্রেড বা বাজারের গভীরতা দেখলে কি বোঝা যাচ্ছে? মানে কটা শেয়ার উঠলো আর কটা পড়লো, সেই হিসেবটা? মার্কেট ব্রেড অত্যন্ত নেতিবাচক ছিল, মানে খুবই খারাপ। এনএসইতে দেখুন 2015টি শেয়ারের দাম পড়েছে আর বেড়েছে মাত্র 960টির। তার মানে অর্ধেকেরও কম। হ্যাঁ, বিএসই তো ছবিটা একই রকম। 2651টি শেয়ার পড়েছে আর 1458টি বেড়েছে। অ্যাডভান্স ডিক্লাইন রেশিও ছিল মাত্র 0.55। 0.55? হ্যাঁ, এর মানে হলো প্রতি একটি শেয়ার যা বেড়েছে তার বিপরীতে প্রায় দুটো শেয়ার পড়েছে। এটা একদম পরিষ্কার করে দেয় যে পতনটা কোনো নির্দিষ্ট সেক্টর বা কয়েকটা স্টকের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা ছিল একটা সার্বিক পতন, যাকে বলে অ্যাক্রস দ্য বোর্ড সেলিং। কিন্তু একটা বিষয় একটু মানে অবাক করছে, এত বড় পতন হলো, ব্রডার মার্কেট এত পড়লো, অথচ ইন্ডিয়া ভিক্স বা ভলিটিলিটি ইন্ডেক্স, যেটা বাজারের ভয় বা অস্থিরতা মাপে, সেটা তেমন বাড়েনি, বরং সামান্য কমে 12.18 বন্ধ হয়েছে 0.12%। এর মানে কি এই যে বাজারে প্যানিক বা আতঙ্ক ছিল না? আপনার পর্যবেক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। ভিক্স না বাড়াটা বা বলা ভালো সামান্য কমাটা এটাই ইঙ্গিত দেয় যে বাজারে হয়তো আতঙ্ক বা প্যানিক সেলিং যাকে বলে সেটা ছড়ায়নি। কিন্তু কেন? এত বড় খবর তো। কারণ শুল্কের খবরটা একেবারে অপ্রত্যাশিত ছিল না। এটা নিয়ে তো বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল, একটা আশঙ্কা ছিলই। তাই বাজার হয়তো মানসিকভাবে এর জন্য কিছুটা হলেও প্রস্তুত ছিল। এর প্রভাবটা যেন একটা প্রত্যাশিত ধাক্কা ছিল, আকস্মিক নয়।
আচ্ছা, মানে এটা কিছুটা হলেও ফ্যাক্টরড ইন ছিল। কিছুটা তো বটেই। তাছাড়া আজ দেখুন মাসিক এফএনও এক্সপায়ারির দিন ছিল। সাধারণত এই দিনে ভোলেটিলিটি একটু বেশিই থাকে, কিন্তু তার সত্ত্বেও ট্রেডিং ভলিউম মোটামুটি স্বাভাবিকের কাছাকাছিই ছিল। এটাও কিন্তু একটা সুশৃঙ্খল পতনের দিকে ইঙ্গিত করে, প্যানিক সেলিং নয়। বোঝা গেল। তাহলে মূল অনুঘটক ওই মার্কিন শুল্ক, কিন্তু এই শুল্কের অর্থনৈতিক প্রভাব নিয়ে তো মানে নানা রকম কথা শোনা যাচ্ছে। কেউ বলছে ভারতের জিডিপি গ্রোথ 1% পর্যন্ত কমে যেতে পারে, আবার কেউ বলছে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি এতটাই শক্তিশালী যে এই ধাক্কা সামলে নেবে। কোনটা বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে আপনার? দেখুন, দুটো মতের পেছনেই কিন্তু যুক্তি আছে। কিছু বিশ্লেষক, এমনকি শোনা যাচ্ছে অর্থমন্ত্রকের ভেতরের রিপোর্টেও একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এই 50% শুল্ক যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতের রপ্তানি বাণিজ্য কিছুটা হলেও মার খাবে, আর তার একটা গৌণ প্রভাব বা সেকেন্ডারি এফেক্ট হিসাবে জিডিপি বৃদ্ধি কিছুটা, হয়তো 1% পর্যন্ত কমতে পারে। 1% মানে তো বেশ কিছুটা। অবশ্যই, কিন্তু আবার দেখুন, ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটা? সেটা হলো আমাদের অভ্যন্তরীণ চাহিদা বা ডোমেস্টিক কনজাম্পশন, তাই না? হ্যাঁ, আমাদের জিডিপির তো প্রায় 60%-এরও বেশি সেখান থেকেই আসে। ঠিক ঠিক, এই পয়েন্টটাই কিন্তু দ্বিতীয় মতের ভিত্তি। যেহেতু ভারতের অর্থনীতি মূলত এই বিরাট অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল, তাই অনেকে মনে করছেন যে এই ধরনের বাহ্যিক বা এক্সটার্নাল শক সামলানোর ক্ষমতা ভারতের অর্থনীতির অনেক বেশি। মানে বাইরের ধাক্কা আমরা ভেতর থেকে সামলে নিতে পারবো, সেই রকমই একটা ধারণা। বিএমআই, যা ফিচ সলিউশনসের একটা অংশ, এর মতো কিছু আন্তর্জাতিক সংস্থাও কিন্তু দেখুন ভারতের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস এখনো বজায় রেখেছে। তারা মনে করছে এই অভ্যন্তরীণ শক্তি হয়তো এই শুল্কজনিত ঘাটতিটা পুষিয়ে দিতে পারবে। আচ্ছা, এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা কি হতে পারে বলে মনে হয়? মানে রপ্তানিকারকদের সাহায্য করা বা ধরুন অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ কি আশা করা যায়? অবশ্যই আশা করা যায়, এবং সেটা নিয়ে আলোচনাও হচ্ছে। শোনা যাচ্ছে সরকার একদিকে যেমন রপ্তানি বাড়ানোর জন্য নতুন বাজার খোঁজার চেষ্টা করবে, তেমনি ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের জন্য তারল্য বা লিকুইডিটি সহজ করার মতো কিছু সাপোর্টিভ ব্যবস্থা নিতে পারে। তবে বাজারের ফোকাসটা কিন্তু এখন ক্রমশ সরে আসছে একটা সম্ভাব্য অভ্যন্তরীণ উদ্দীপনা বা ডোমেস্টিক স্টিমিউলাসের দিকে। ও, সেটা কি রকম? বিশেষ করে আসন্ন যে জিএসটি কাউন্সিলের বৈঠক আছে, সেখানে করের হার সরলীকরণ বা কিছু ক্ষেত্রে কর ছাড়ের একটা বড় প্রত্যাশা তৈরি হয়েছে বাজারে। অনেকে তো এটাকে মজা করে মধ্যবিত্তের জন্য দিওয়ালি উপহার বলছেন। জিএসটি ছাড়, সেটা যদি হয় তাহলে তো বাজারের জন্য একটা বিরাট পজিটিভ খবর হবে। এর সম্ভাব্য প্রভাব কতটা হতে পারে বলে মনে করা হচ্ছে? একটা সাম্প্রতিক রিপোর্ট দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যদি জিএসটি হারে একটা উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয় এবং তার সাথে যদি আগের আয়কর সংস্কারের প্রভাবটা যুক্ত হয়, তাহলে দুটো মিলিয়ে ভারতের ভোগ বা কনজাম্পশন কিন্তু জিডিপির 1.6% পর্যন্ত বাড়তে পারে। 1.6% অফ জিডিপি, এটা তো বিশাল। হ্যাঁ, এটা একটা বিরাট সংখ্যা, আর এই বিপুল সম্ভাবনার প্রত্যাশাটাই কিন্তু এখন বাজারের একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যখন আমরা দেখছি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইস লাগাতার বিক্রেতা। হ্যাঁ, এই এফআইআই আর ডিআইআই এর বিষয়টা একটু পরিষ্কার করা যাক। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এই যে বিপরীতমুখী অবস্থান, এটা বাজারের জন্য এখন কতটা গুরুত্বপূর্ণ? এটা এখন বাজারের অন্যতম প্রধান চালিকা শক্তি। একটা স্পষ্ট দড়ি টানাটানি বা টগ অফ ওয়ার চলছে এফআইআই আর ডিআইআই এর মধ্যে। মানে একদিকে এফআইআই, হ্যাঁ, একদিকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এফআইআইস, যারা মূলত বিশ্ব বাণিজ্য, শুল্ক যুদ্ধ, গ্লোবাল ইকোনমির স্লোডাউন এই সব নিয়ে বেশি চিন্তিত। তারা কিন্তু ধারাবাহিকভাবে ভারতীয় বাজার থেকে টাকা তুলেই নিচ্ছেন। শুধু এই আগস্ট মাসেই তো প্রায় 34,000 কোটি টাকার বেশি বিক্রি করে ফেলেছে। ঠিক তাই, 34,000 কোটিরও বেশি। এই শুল্কের খবরটা তাদের বিক্রিকে আরও উস্কে দিয়েছে। আর অন্যদিকে আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, মিউচুয়াল ফান্ড, বীমা সংস্থাগুলো, তারা ঠিক উল্টো ভূমিকায়। তারা কিন্তু এখন অত্যন্ত শক্তিশালী ক্রেতা হিসেবে উঠে এসেছে। তারা সম্ভবত ভারতের অভ্যন্তরীণ অর্থনীতির স্থিতিশীলতা, ভালো বর্ষার পর গ্রামীণ চাহিদা ফেরার সম্ভাবনা, কর্পোরেট আয়ের ঘুরে দাঁড়ানোর আশা এবং অবশ্যই সরকারের ওই সম্ভাব্য উদ্দীপনা প্যাকেজের উপর ভরসা রাখছে। তাই তারা কিনছে। হ্যাঁ, তারা এফআইআইদের বিক্রির চাপটা প্রায় পুরোটাই শুষে নিচ্ছে।
তাদের হাতে তো আবার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি এবং অন্যান্য মাধ্যমে নিয়মিত টাকা আসছে। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই এফআইআই বনাম ডিআইআই প্রবাহের উপর গভীর নজর রাখে, কারণ এটা স্বল্প থেকে মধ্যমেয়াদে বাজারের গতিপথ বোঝার জন্য খুব খুব জরুরি একটা ইন্ডিকেটর। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, একদিকে বিশ্ববাজারের চিন্তা এফআইআইদের বিক্রি করাচ্ছে, আর অন্যদিকে দেশের অভ্যন্তরীণ শক্তির ওপর ভরসা রেখে ডিআইআইরা কিনছে। দারুণ একটা টানাপোড়েন তো। একদম। এই টানাপোড়েনের প্রভাব আমরা নিশ্চয়ই বিভিন্ন সেক্টরেও দেখতে পাচ্ছি। কোন সেক্টরগুলো আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো? হ্যাঁ, সেক্টরগুলোতে স্পষ্ট প্রতিফলন ছিল। এনএসই তালিকাভুক্ত 11টা প্রধান সেক্টরের মধ্যে 10টাই আজ লোকসানে বন্ধ হয়েছে। 10টা? শুধু একটা বেড়েছে। হ্যাঁ, শুধু একটা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু নিফটি আইটি সেক্টর, প্রায় 1.59% পড়েছে। এর কারণটা বেশ স্পষ্ট। প্রথমত, মার্কিন শুল্কের সরাসরি প্রভাব পড়ার একটা আশঙ্কা, কারণ আমাদের আইটি কোম্পানিগুলোর ব্যবসার একটা বিরাট অংশ আমেরিকা কেন্দ্রিক। ঠিক। আর দ্বিতীয়ত, সম্প্রতি এনভিডিয়ার মতো বড় গ্লোবাল টেক কোম্পানির দুর্বল আউটলুকের কারণে বিশ্বজুড়েই টেক স্টক নিয়ে একটা নেতিবাচক ধারণা বা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটারও প্রভাব পড়েছে। আইটি ছাড়া আর কোন কোন প্রধান সেক্টর বেশ চাপের মুখে ছিল? নিফটি রিয়ালিটি পড়েছে 1.50%। সাধারণত অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে বা রিস্ক অ্যাভার্জন বাড়লে এই ধরনের হাই বিটা সেক্টরগুলো, মানে যে সেক্টরগুলো বাজারের চেয়ে বেশি ওঠানামা করে, সেগুলো একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা। এছাড়া ব্যাংকিং সেক্টরও চাপের মুখে ছিল। নিফটি পিএসইউ ব্যাংক -1.03% এবং নিফটি প্রাইভেট ব্যাংক -1.01%, দুটোই পড়েছে। ঋণ বৃদ্ধি বা ক্রেডিট গ্রোথ এবং সম্পদের গুণমান বা অ্যাসেট কোয়ালিটি নিয়ে একটা উদ্বেগ তো ছিলই। তার উপর অর্থবছর 26-এর প্রথম ত্রৈমাসিকে Q1 FY26 নেট ইন্টারেস্ট মার্জিনস বা সুদের ফারাক থেকে আয়ের উপর যে চাপ দেখা গেছে, সেটাও একটা কারণ। যদিও আশা করা হচ্ছে বছরের দ্বিতীয় ভাগে পরিস্থিতির উন্নতি হতে পারে। আচ্ছা, এফএমসিজি সেক্টরও তো প্রায় 1% পড়েছে দেখলাম, -1.02। ওদের ওপর তো শুল্কর সরাসরি প্রভাব তেমন নেই, ওদের কেন পতন হলো? ঠিক বলেছেন। এফএমসিজির পতনটা সম্ভবত মূলত লাভ বুকিং বা প্রফিট বুকিংয়ের কারণে। এই সেক্টরটা কিন্তু গত কয়েক মাসে বেশ ভালো পারফর্ম করেছিল। হ্যাঁ, ডিফেন্সিভ হিসেবে বেশ চলেছিল। একদম। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। যদি আসন্ন জিএসটি কাউন্সিলের বৈঠকে সত্যি কর ছাড়ের ঘোষণা হয়, যেমনটা আমরা আলোচনা করছিলাম, তাহলে এই এফএমসিজি সেক্টর কিন্তু অন্যতম প্রধান লাভবান হতে পারে। তাই এখানে আজ পতন হলেও ভবিষ্যতের সম্ভাবনা কিন্তু বেশ উজ্জ্বল দেখাচ্ছে। একটা মাত্র সেক্টর সবুজ রঙে বন্ধ হয়েছে, নিফটি কনজিউমার ডিউরেবলস, যেটা প্রায় 0.56% বেড়েছে। এরকম একটা পাদা পড়া বাজারে এটা তো বেশ তাৎপর্যপূর্ণ, তাই না? অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা শুধুমাত্র একটা ব্যতিক্রম নয়, এটা আমার মতে বাজারের গভীরে চলতে থাকা একটা কৌশলগত পরিবর্তনেরও ইঙ্গিত দেয়। কি রকম? মনে হচ্ছে লগ্নিকারীরা ধীরে ধীরে রপ্তানি নির্ভর বা বিশ্ব অর্থনীতির উপর নির্ভরশীল সেক্টরগুলো থেকে সরে এসে ভারতের অভ্যন্তরীণ ভোগ বা ডোমেস্টিক কনজাম্পশন থিমের উপর নির্ভরশীল স্টকগুলোর দিকে ঝুঁকছে। টাইটান কোম্পানির মতো স্টকের অসাধারণ পারফরমেন্স আজ এই সেক্টরকে একাই উপরে তুলে এনেছে। হ্যাঁ, টাইটানের কথা পরে আসছি। উই লার্ন ইনভেস্টিং মনে করে এই যে কনজিউমার ডিউরেবলসের আপেক্ষিক শক্তি, রিলেটিভ স্ট্রেংথ, এটা আগামী দিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র হতে পারে। হ্যাঁ, এখানে একটা প্রাসঙ্গিক তথ্য যোগ করি কি? নিশ্চয়ই। বাজারের এই সাম্প্রতিক পতনের পর নিফটি 50 তার 52 সপ্তাহের সর্বোচ্চ স্তর থেকে এখন প্রায় 6.5% নিচে চলে এসছে। মিড ক্যাপ 150 সূচক প্রায় 7.2% নিচে, আর স্মল ক্যাপ 250 সূচক প্রায় 11.1% নিচে। তার মানে একটা মাঝারি মাপের সংশোধন বা কারেকশন কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে, বিশেষ করে স্মল ক্যাপ সেগমেন্টে তো বটেই। একদম ঠিক পয়েন্ট। এই তথ্যটা খুব জরুরি বর্তমান পরিস্থিতি বোঝার জন্য। প্রায় 11% কারেকশন স্মল ক্যাপে, মানে কিন্তু বেশ ভালো রকম কারেকশন। এবার যদি আমরা নির্দিষ্ট কিছু স্টকের দিকে তাকাই, তাহলে ছবিটা হয়তো আরও পরিষ্কার হবে। নিফটি 50-র 50টা স্টকের মধ্যে আজ 36টাই পড়েছে। বেশিরভাগই। হ্যাঁ, দিনের সবচেয়ে বড় লুজার ছিল শ্রীরাম ফাইন্যান্স, প্রায় 3.94% পড়েছে। শ্রীরাম ফাইন্যান্সের এতটা পড়ার পিছনে কি কোনো বিশেষ কারণ ছিল, মানে কোনো খবর, নাকি এটা ওই সার্বিক রিস্ক অফ সেন্টিমেন্টের শিকার? দেখুন, মূলত দ্বিতীয়টাই।
শ্রীরাম ফাইন্যান্সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট খারাপ খবর আজ ছিল না। এটা মূলত আর্থিক পরিষেবা বা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টরের উপর আসার ব্যাপক বিক্রির চাপ এবং বাজারের সামগ্রিক রিস্ক অফ মনোভাবেরই প্রতিফলন। টেকনিক্যাল চার্টেও স্টকটা কিছুদিন ধরে একটু দুর্বলতার ইঙ্গিত দিচ্ছিল। আজকের বাজারের পরিস্থিতি সেই পতনকে আরও গভীর করেছে। আর আইটি হেভিওয়েটরা HCL Tech -2.85%, TCS -1.88%, এদের পতন তো একরকম প্রত্যাশিতই ছিল, তাই না? হ্যাঁ, এদের পতনের কারণটা তো দ্বিমুখী। একদিকে মার্কিন শুল্কের সরাসরি প্রভাবের আশঙ্কা, কারণ এদের রাজস্বের একটা বড় অংশ উত্তর আমেরিকা থেকে আসে। আর অন্যদিকে বিশ্বব্যাপী টেক স্টক নিয়ে যে দুর্বল সেন্টিমেন্ট তৈরি হয়েছে এনভিডিয়ার গাইডেন্সের পর, সেটাও এদের উপর চাপ সৃষ্টি করেছে। কিন্তু এই পতনের বাজারেও তো কিছু স্টক মাথা তুলে দাঁড়িয়েছে। টাইটান কোম্পানির কথা আপনি বলছিলেন, প্রায় 1.06% বেড়েছে। এটা কিভাবে সম্ভব হলো, যেখানে গোটা বাজার পড়ছে? টাইটানের এই বৃদ্ধিটা সত্যিই আজকের বাজারের একটা অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। এর পেছনে একটা বড় কারণ হলো একটি প্রথম সারির গবেষণা সংস্থা রিসার্চ ফার্ম অত্যন্ত ইতিবাচক রিপোর্ট এবং রেটিং। ও আচ্ছা, কোনো আপগ্রেড ছিল? হ্যাঁ, তারা টাইটানকে আউট পারফর্ম রেটিং বজায় রেখে 4200 একটা বেশ উঁচু টার্গেট প্রাইস দিয়েছে। রিপোর্টে কোম্পানির শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু, দাম বাড়ানোর ক্ষমতা বা প্রাইসিং পাওয়ার এবং সংঘটিত জুয়েলারি বাজারে মার্কেট শেয়ার বাড়ানোর যে কৌশল, সেটার খুব প্রশংসা করা হয়েছে। তার মানে ফান্ডামেন্টাল কারণ। একদম। এই খবরটা এতটাই পজিটিভ ছিল যে তা বাজারের সামগ্রিক নেতিবাচকতাকে ছাপিয়ে গেছে। টাইটান এখন কার্যত ওই ডোমেস্টিক কনজাম্পশন থিমের প্রতীক হয়ে উঠেছে বাজারে। +0.65%, লার্সেন অ্যান্ড টুব্রো +0.64%, মারুতি সুজুকি +0.57%। এরাও কিন্তু লাভবানদের তালিকায় ছিল। এখানেও তো একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। ঠিক ধরেছেন। লক্ষ্য করার মতো বিষয় হলো এদের বেশিরভাগই কিন্তু ঘরোয়া অর্থনীতি বা অভ্যন্তরীণ চাহিদার সঙ্গে যুক্ত। এলএনটি ছাড়া বাকিরা তো সরাসরি কনজিউমার ফেসিং, অটো, কোল, যদিও পাওয়ার নিয়ে। ইন্টারেস্টিং। আচ্ছা, বাজারের এই ওঠানামার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কর্পোরেট খবরও তো ছিল আজ, সেগুলোর প্রভাব কেমন পড়ল? হ্যাঁ, কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। ইন্টারগ্লোব অ্যাভিয়েশন মানে ইন্ডিগো এয়ারলাইন্স, তাদের প্রমোটর পরিবারের সদস্যরা ব্লক ডিলের মাধ্যমে প্রায় 7028 কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এটা কোম্পানির মোট শেয়ারের প্রায় 3.1%। বিশাল পরিমাণ। হ্যাঁ, বিপুল পরিমাণ শেয়ার বাজারে আসায় স্বাভাবিকভাবেই স্টকের উপর চাপ পড়েছে এবং এটি প্রায় 4% নিচে বন্ধ হয়েছে। মাহিন্দ্রা লাইফ স্পেসেসের একটা নিয়োগ সংক্রান্ত খবর ছিল মনে হচ্ছে। ঠিক, মাহিন্দ্রা লাইফ স্পেসেস একজন নতুন চিফ টেকনোলজি অফিসার CTO নিয়োগ করেছে, মিস পরিজিৎ দে। উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI এবং ডিজিটাল ট্রান্সফরমেশন ক্ষেত্রে বেশ অভিজ্ঞ। একটা রিয়েল এস্টেট কোম্পানির এই ধরনের নিয়োগ এটাই ইঙ্গিত দেয় যে তারাও ভবিষ্যতের জন্য প্রযুক্তিকে আরও বেশি করে ব্যবসায়িক কৌশলের কেন্দ্রে আনছে। প্রযুক্তির গুরুত্ব বাড়ছে সব সেক্টরেই। একদম। আর পাওয়ার সেক্টরে পাওয়ার অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন গুজরাট লিমিটেড বা PIGL, তারা 9.50 কোটি টাকার একটা নতুন সোলার পাওয়ার প্রজেক্টের অর্ডার পেয়েছে। এটা তাদের রিনিউয়েবল এনার্জি পোর্টফোলিওকে আরও শক্তিশালী করবে, যা সময়ের দাবি। এছাড়া বাজারের পরিকাঠামোগত কোনো খবর? হ্যাঁ, BSE লিমিটেড ইকুইটি ডেরিভেটিভস বা FNO সেগমেন্টে ডিসেম্বরের 8 তারিখ থেকে প্রি ওপেন সেশন চালু করার প্রস্তাব দিয়েছে। এটা প্রাইস ডিসকভারিতে আরও সাহায্য করবে। আর ফোসেকো ইন্ডিয়া একটি অধিগ্রহণের জন্য অর্থ সংগ্রহ করতে শেয়ারের প্রেফারেন্সিয়াল ইস্যুর প্রস্তাব করেছে, EGM ডেকেছে। এটা এই সেক্টরে কনসলিডেশন বা একত্রীকরণের দিকে ইঙ্গিত করতে পারে। এর খুঁটিনাটি নিয়ে আমাদের বিশ্লেষণ চলছে। আজকের বাজারের পরিস্থিতি আর তার কারণগুলো আমরা বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, তো আজকের আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায়, মার্কিন শুল্ক কার্যকর হওয়াই ছিল পতনের মূল কারণ বা ট্রিগার। এর জেরে আইটি, ব্যাংক, রিয়েলটির মতো সেক্টরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যতিক্রমীভাবে কনজিউমার ডিউরেবল সেক্টর বেড়েছে, যা অভ্যন্তরীণ চাহিদার স্থিতিশীলতার দিকে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আর প্রাতিষ্ঠানিক স্তরে FIIs বিক্রি করেছে, কিন্তু DIIs সেই বিক্রির চাপ সামাল দিয়েছে। এই দড়ি টানাটানি চলেছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কি ভাবছেন? কোনো নির্দিষ্ট সংস্থার নাম না করেই যদি বলি, তাদের সাধারণ অভিমতটা কি? শেয়ারের ভ্যালুয়েশন নিয়েও কি কোনো চিন্তা আছে? হ্যাঁ, ভ্যালুয়েশন একটা বড় চিন্তার কারণ। কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করছেন শুল্কের প্রভাবটা হয়তো বাজার কিছুটা আগেই ধরে ফেলেছিল বা প্রাইস ইন করে নিয়েছিল।
তাই এটা হয়তো স্বল্পমেয়াদী প্রভাব ফেলবে। কিন্তু আসল চিন্তাটা কোথায়? আসল চ্যালেঞ্জটা হলো ভারতীয় শেয়ারের সামগ্রিক উচ্চ মূল্যায়ন বা হাই ভ্যালুয়েশনস। বিশেষ করে যখন আমরা দেখছি অর্থবর্ষ ২৬-এর প্রথম ত্রৈমাসিকে Q1 FY26 কর্পোরেট সংস্থাগুলোর আয়ের বৃদ্ধি বা আর্নিংস গ্রোথ তুলনামূলকভাবে বেশ দুর্বল বা ট্যাপিড থেকেছে। এই উচ্চ ভ্যালুয়েশন এবং মন্থর আয় বৃদ্ধি, এই দুটো বিষয় বাজারের জন্য এখন বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই শুল্কের চেয়েও। তাহলে এই পরিস্থিতিতে লগ্নিকারীদের জন্য কৌশলগত পরামর্শ কি হতে পারে? কোন দিকে নজর দেওয়া উচিত? একটা সাধারণ ঐক্যমত্য যেন তৈরি হচ্ছে বিশ্লেষকদের মধ্যে। সেটা হলো এই মুহূর্তে হয়তো রপ্তানি নির্ভর সেক্টর এবং যে স্মল ক্যাপ স্টকগুলোর ভ্যালুয়েশন খুব বেশি বেড়ে গেছে সেগুলোর থেকে কিছুটা সরে এসে যুক্তিসঙ্গত মূল্যে থাকা অভ্যন্তরীণ চাহিদা নির্ভর লার্জ ক্যাপ স্টকগুলোর দিকে মনোযোগ দেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ হতে পারে। যেমন কোন কোন সেক্টর? যেমন ধরুন অটোমোবাইলস, হসপিটালিটি, FMCG এবং কনজিউমার ডিউরেবলস। এই সেক্টরগুলো মূলত ভারতের অভ্যন্তরীণ চাহিদা থেকে লাভবান হয়। আর আসন্ন জিএসটি কাউন্সিলের বৈঠকে যদি সত্যি করছাড়ের ঘোষণা হয় যেমনটা বলছিলেন, তাহলে তো এই কৌশল আরও শক্তিশালী ভিত্তি পাবে। একদম ঠিক। জিএসটি ছাড়ের ঘোষণা হলে সেটাই ডোমেস্টিক কনজাম্পশন থিমকে একটা বিরাট অক্সিজেন যোগাবে এবং এই সেক্টরগুলোর প্রতি বাজারের আকর্ষণ আরও বাড়বে। তখন হয়তো এই স্ট্র্যাটেজিটা আরও বেশি কাজ দেবে। এবার একটু টেকনিক্যাল চার্টের দিকে তাকানো যাক। টেকনিক্যালি বাজার এখন কেমন দেখাচ্ছে? নিফটি 50 চার্ট এখন কি বলছে? কোনো গুরুত্বপূর্ণ লেভেল কি ভেঙেছে আজ? টেকনিক্যালি বাজার একটা বেশ বলতে গেলে দুর্বল জায়গায় এসে দাঁড়িয়েছে। নিফটি 50 তার দুটি গুরুত্বপূর্ণ স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী সাপোর্ট লেভেল কিন্তু আজ ভেঙে নিচে নেমেছে। দুটোই? হ্যাঁ, 50 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা গতির গড় নির্দেশ করে এবং প্রায় 24,840-এর কাছাকাছি ছিল, সেটা তো ভেঙেইছে। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো 100 দিনের EMA, যা প্রায় 24,600-র কাছাকাছি ছিল, সেটাও আজ ভেঙে গেছে। এই দুটো গুরুত্বপূর্ণ মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়াটা টেকনিক্যাল ভাষায় একটা স্পষ্ট বেয়ারিশ ব্রেকডাউন বা পতনের সংকেত। ও, তাহলে এখন পরবর্তী সাপোর্ট কোথায় দেখা যাচ্ছে? বাজার কোথায় গিয়ে একটু থিতু হতে পারে? পরবর্তী শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে টেকনিক্যাল অ্যানালিস্টরা দেখছেন 24,250 থেকে 24,350-এর এলাকাটিকে। এই জোনটা টেকনিক্যালি খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে আগের একটা উল্লেখযোগ্য বটম বা সুইং লো রয়েছে। আর তার থেকেও বড় কথা, এখানেই বাজারের দীর্ঘমেয়াদী গড় বা 200 ডে EMA রয়েছে। অনেক টেকনিক্যাল অ্যানালিস্ট মনে করেন বড় পতনের সময় এই 200 ডে EMA একটা শক্তিশালী ডিফেন্স লাইন হিসেবে কাজ করে। যদি কোনোভাবে এই লেভেলও ভাঙে, তাহলে কিন্তু পতন আরও গভীর হতে পারে। আচ্ছা, আর যদি বাজার এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে উপরের দিকে কোথায় বাধা বা রেজিস্ট্যান্স পেতে পারে? যে লেভেলগুলো আগে সাপোর্ট হিসেবে কাজ করছিল, ধরুন ওই 24,600 এবং 24,800, সেই জোনটাই এখন শক্তিশালী রেজিস্ট্যান্স বা বাধা হিসেবে কাজ করবে। বাজার যদি ওপরে ওঠার চেষ্টা করে, তাহলে সম্ভবত এই 24,650 থেকে 24,800 জোনের মধ্যে আবার বিক্রেতাদের চাপের মুখে পড়বে। তাহলে বর্তমান টেকনিক্যাল পরিস্থিতি অনুযায়ী একজন ট্রেডার বা স্বল্পমেয়াদী লগ্নিকারের কি কৌশল নেওয়া উচিত? বাই করা নাকি সেল? দেখুন, বর্তমান টেকনিক্যাল সেটআপ অনুযায়ী বাজার যতক্ষণ না স্থিতিশীলতার কোনো স্পষ্ট লক্ষণ দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা সতর্কতামূলক দৃষ্টিভঙ্গি রাখাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। অথবা অনেকে যাকে বলেন সেল অন রাইজ, অর্থাৎ বাজার একটু উঠলেই বিক্রি করে দেওয়ার কৌশল, সেটাও প্রযোজ্য হতে পারে। যতক্ষণ না নিফটি 24,800 লেভেলের উপরে স্থিরভাবে বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই নেতিবাচক চাপ কিন্তু বজায় থাকার সম্ভাবনা। বেশ, ভবিষ্যতের দিকে তাকালে কোন বিষয়গুলো বাজারের গতিপথ নির্ধারণ করতে পারে বলে মনে হচ্ছে? খুব সামনে কি আছে? খুব সামনে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আছে। প্রথমত, আগামীকালই 29শে আগস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল জেনারেল মিটিং বা AGM। রিলায়েন্স যেহেতু বাজারের একটা হেভিওয়েট স্টক, তাদের AGM-এ করা যে কোনো বড় ঘোষণা, যেমন জিও ফাইন্যান্সিয়াল বা রিটেল বা নিউ এনার্জি নিয়ে, হ্যাঁ, এইসব ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো বড় ঘোষণা এলে সেটা কিন্তু পুরো বাজারের সেন্টিমেন্টকেই প্রভাবিত করতে পারে। তাই কালকের AGM-এর দিকে সবার নজর থাকবে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হলো সেপ্টেম্বরের শুরুতে অনুষ্ঠিত হতে চলা GST কাউন্সিল মিটিং। এটা সম্ভবত আগামী কয়েক সপ্তাহের জন্য বাজারের সবচেয়ে বড় ইভেন্ট।
এটা কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ? আমার তো তাই মনে হয়। যদি সত্যিই করের হার সরলীকরণ বা বিশেষ করে কিছু ভোগ্য পণ্যের উপর জিএসটি কমানোর মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেটা অভ্যন্তরীণ ভোগ বা ডোমেস্টিক কনজাম্পশন নির্ভর সেক্টরগুলোর জন্য একটা বিরাট পজিটিভ অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। আর তখন হয়তো বাজারে একটা বড়সড় র্যালিও আমরা দেখতে পেতে পারি। তাহলে শেষ কথায় আসা যাক। আজকের এই বিস্তারিত আলোচনা থেকে মূল ভাবনাটা কি দাঁড়াচ্ছে, মানে হোয়াটস দ্য কি টেক অ্যাওয়ে? আমার মনে হয় বর্তমান পরিস্থিতিটা ভারতীয় অর্থনীতির জন্য একটা অগ্নি পরীক্ষা। একদিকে বিশ্ব বাণিজ্যের বাধা, গ্লোবাল অনিশ্চয়তা, ট্যারিফের চাপ, অন্যদিকে ভারতের নিজস্ব অভ্যন্তরীণ শক্তি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বৃদ্ধির সম্ভাবনা। একটা টানা পড়েন। হ্যাঁ, আগামী দিনে এটাই দেখার যে ভারতের এই অভ্যন্তরীণ শক্তি কি বিশ্ববাজারের এই চ্যালেঞ্জগুলোকে শেষ পর্যন্ত অতিক্রম করতে পারে। তাই আমার মতে অভ্যন্তরীণ চাহিদা নির্ভর সেক্টর বনাম রপ্তানি নির্ভর সেক্টরের আপেক্ষিক পারফরম্যান্স বা রিলেটিভ পারফরম্যান্স ট্র্যাক করাটা এখন লগ্নিকারীদের জন্য অত্যন্ত জরুরি হবে। এটাই হয়তো বাজারের পরবর্তী দিশা নির্দেশ করবে। খুব সুন্দর বললেন। আর উই লার্ন ইনভেস্টিং এর দর্শক এবং শ্রোতাদের জন্য আপনার বার্তা কি হবে? বার্তা একটাই, এই ধরনের বাজারের পরিস্থিতিতে যখন চারদিকে এত খবর, এত ওঠানামা, তখন ঘাবড়ে না গিয়ে তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং শেখার উপর জোর দেওয়া উচিত। বাজারের প্রতিটি পদক্ষেপের কারণ বোঝা, নিজের রিস্ক প্রোফাইলের সঙ্গে মিলিয়ে দেখা এবং নিজের বিনিয়োগ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াই কিন্তু সাফল্যের চাবিকাঠি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। একদম, তথ্য আর বিশ্লেষণই আসল শক্তি। উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বিস্তারিত আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার সম্পর্কে শিখতে থাকুন, অবগত থাকুন এবং নিজের জ্ঞান বাড়াতে থাকুন, এটাই আমাদের উদ্দেশ্য। আবার দেখা হবে আগামী পর্বে বাজারের নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। উই লার্ন ইনভেস্টিং এর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।